নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদৃতা। মেয়র পদে ফিরহাদ হাকিমের মনোনয়ন, পুরসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ফিরহাদ হাকিম। আমি জ্যোতিষী নই, আমি জানি না কে কি দেবে না দেবে, গণতান্ত্রিক প্রসেসে সবাই দেবে, কিন্তু আমরা 122 জন মিলে নমিনেশন, আমাদের যারা আমাদের দল আছেন কাউন্সিলর, তারা সবাই মিলে আমার সমর্থন করেছিলেন এবং দলনেত্রীর নির্দেশে, দলের নির্দেশে এখন ভি না জিতে ভি। বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, কি ছবি এখন? দেখো, এই মুহূর্তে নমিনেশন ফাইল করলেন, কিছুক্ষণ আগেই তার মনোনয়নপত্র জমা দিলেন পুরসভার যে সচিব হরিহর প্রসাদ মন্ডলের কাছে, যে এই বিষয় নির্বাচনের বিষয়টি দেখবেন এবং আগামী 3 তারিখে যে নোটিফিকেশন হয়েছে তাতে 3 তারিখ এই মেয়র পদের যে নির্বাচন, যদি কোনো প্রার্থী জমা দেন একজনের বেশি, তাহলে সেই নির্বাচন হতে চলেছে 3রা ডিসেম্বর। ইতিমধ্যেই পুরসভার সূত্রে যা খবর, যে বিজেপির প্রার্থী মীনা দেবী পুরোহিত তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন এই পুরসভায় মেয়র পদপ্রার্থী হিসাবে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই তার মনোনয়ন জমা দেবেন। সেক্ষেত্রে 2 জন প্রার্থী অর্থাৎ কন্টেস্ট হলে, প্রতিদ্বন্দ্বিতা হলে 3 তারিখ এই পুরসভার যে হাউস রয়েছে সেই হাউসেই সমস্ত কাউন্সিলর, পুরসভার 144টি ওয়ার্ড, তার মধ্যে একজন কাউন্সিলরের মৃত্যুতে সেই আসনটি শূন্য, বাকি 143 জন কাউন্সিলরের কাছেই চিঠি যাবে এবং 3 তারিখ সেই নির্বাচন হবে। সেই নির্বাচনে কাউন্সিলররাই নির্বাচন করবেন মেয়র পদে কাকে যোগ্য করবেন। কিন্তু তৃণমূল যেহেতু শাসক দল, এখানে তাদের এই মুহূর্তে 122 জন কাউন্সিলর রয়েছেন, পাশাপাশি বিজেপির মাত্র 5 জন কাউন্সিলর রয়েছেন। কাজেই বলাই যায় যে 3 তারিখ ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিমের এই মেয়র পদে বসার যে আনুষ্ঠানিকতা, সেটা শুধু সময়ের অপেক্ষা এবং 3 তারিখ পরে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ আইনগতভাবে ঘোষণা হবে যে এই পুরসভার মেয়র পদে তিনি বসছেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। অর্থাৎ নির্বাচনের যে প্রক্রিয়া মেয়র পদে, সেই নির্বাচনের প্রক্রিয়ায় একটা সংশোধন এসছে। সেই সংশোধন অনুযায়ী এই প্রথম কাউন্সিলর নন এমন ব্যক্তি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং কাউন্সিলররা এই প্রথম কলকাতা পুরসভার ইতিহাসে যে কাউন্সিলর নন এমন একজন ব্যক্তিকে, তাকে পুরো মেয়র হিসাবে, পুরসভার মেয়র হিসাবে নির্বাচিত করবেন। 3 তারিখ সেই নির্বাচন হবে, কিন্তু তার আগে যে নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মনোনয়নের মাধ্যমেই শুরু হলো। সমাদিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা কাউন্সিলর বিলকিস বেগমের। 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলকিস বেগম। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলা জরুরি শুনানির আবেদন করা হয়েছে মামলাকারীর তরফে। সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা করেন কাউন্সিলর বিলকিস বেগম। 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলকিস বেগম। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা, জরুরি শুনানির আবেদন মামলাকারীর। বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ণব, দেখো, কলকাতা পুরসভার 1980 সালের যে আইন, সেই আইনের ইতিমধ্যেই সংশোধনী এসছে এবং এই সংশোধিত আইনটাকে চ্যালেঞ্জ করে কলকাতা পুরসভার 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলকিস বেগম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলা করার আগে সকাল 10:30টার সময় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে তার হয়ে আইনজীবী শামীম আহমেদ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি প্রয়োজনীয়তা রয়েছে, কারণ 3রা ডিসেম্বর বা সোমবার, যেখানে নতুন মেয়র শপথ নেবেন ফিরহাদ হাকিম, তিনি কাউন্সিলর নন। এই নতুন আইনের সুবিধা নিয়েই তিনি কিন্তু মেয়র হবেন। তাই কলকাতা হাইকোর্টকে জরুরি ভিত্তিতে মামলাটি শুনানি করে এই মর্মে হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি জানিয়েছেন মামলা দ্রুত ফাইল করার পর কলকাতা হাইকোর্টের কাছে আসছে বিচারের জন্য। সেক্ষেত্রে মামলা আজই যেহেতু দায়ের হয়ে গিয়েছে, কাল দ্বিতীয় অর্ধে অর্থাৎ দুপুর 2টোর পরে নতুবা পরশু দিন শুক্রবার দিন এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব।
চোলাই মদ খেয়ে মৃত বেড়ে 7, মৃতদের মধ্যে আছেন এক মহিলা। নদিয়ার শান্তিপুরের চৌধুরীপাড়ার ঘটনা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছে 19 জন। চোলাই মদ খেয়ে বালিতে যান মহিলা শ্রমিক ভালো মাহাতো, সেখানেই মৃত্যু হয় তাঁর। মদের বিষক্রিয়াতে মৃত্যু এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। রঞ্জিত সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রঞ্জিত, এখন যারা অসুস্থ রয়েছেন তাদের কি অবস্থা এবং স্থানীয় বাসিন্দাদেরই বা কি বক্তব্য? দেখো, এখন কিন্তু এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, সেখানে কিন্তু বিডিও রয়েছেন, পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং যারা অসুস্থ রয়েছে, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা গুরুতর হলেও তাদের কিন্তু চিকিৎসা চলছে এবং এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এলাকার মানুষের যেটা অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই কিন্তু এলাকায় চোরাইয়ের কারবার রয়েছে। মূলত পূর্ব বর্ধমানে কালনাথ থেকে নদী পেরিয়ে কিন্তু এপারে এসে সে ব্যবসা করতে, এই এলাকারও বেশ কয়েকজন ব্যবসার সাথে জড়িত ছিল, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে যে বিক্রেতার বিরুদ্ধে সে কিন্তু ঘটনার পর থেকে কিন্তু বেপাত্তা। এখন কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সমাধিতা, ধন্যবাদ রঞ্জিত। মদ খেয়ে আসলো, এসে বাড়ির মধ্যে এখানে বসালো, বসিয়ে তারপরে বলছে কি আমার কি রকম গাটা লাগছে, খুব বিরক্ত লাগছে, ভালো নেই। মা বলছে কি যে হাসপাতালে চলো নিয়ে যাই। এইখানে রাস্তায় ধারে নিয়ে যেতে যেতে দেখছি একদম চোখ মুখ বন্ধ হয়ে গেল, একদম পুরো ঘিচানি উঠে গেল, চোখ মুখ একদম বন্ধ হয়ে ওই আর শেষ। এখানে কি মদ বিক্রি হতো? চুলাই মদ। রোজই আসর বসতো নাকি? রোজ। কোথায়? ঘরের ওই পটে? ঘরের পাশে, ঘরে মাঠের দিকে, সব দিকে হয়। ঘরে বিক্রি করে, ঘরে বাড়িতে বসে খায়। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করতে গেলে পাড়ার লোক স্টেম দেয়। হ্যাঁ, পাড়ার লোকে স্টেম দেয়। আবার ওরা বলে কি আমি বিক্রি করছি, পুলিশ সিভিল পুলিশ পয়সা দিয়ে নিয়ে যায়। ইঞ্জিনিয়ারের আত্মহত্যা। রিজেন্ট পার্কের মূর এভিনিউ এর ঘটনা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। মৃতের নাম ভানু প্রকাশ ছেত্রী। ইঞ্জিনিয়ারের আত্মহত্যা। রিজেন্ট পার্কের মূর এভিনিউ এর ঘটনা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। মৃতের নাম ভানু প্রকাশ ছেত্রী। সুশোভন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুশোভন, কি বলছেন ভানুপ্রকাশের পরিবারের সদস্যরা? দেখো, তার পরিবারের যারা লোক তারা যেটা বলছেন যে তিনি একটি বেসরকারি জায়গায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এবং তার সঙ্গে তার এক বান্ধবীর সম্পর্ক ছিল এবং দীর্ঘদিন ধরে তার বান্ধবী তার উপর বিভিন্নভাবে টাকা চাইতো এবং যার জেরে কিন্তু অনেকটাই সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছিল। তারপরেই কিন্তু এই আত্মহত্যা বলে তার বাড়ির লোক জানাচ্ছে। এবং আরেকটা বিষয় বাড়ির লোক জানাচ্ছে যে গতকাল যখন সে দেখা যায় যে সে যখন আত্মহত্যা করে তখন কিন্তু তার আগে তার বাড়ির লোক এবং তার যে বান্ধবী তাদের সঙ্গে সে ভিডিও কলিংও করেছে এবং ইতিমধ্যেই সেই ফোনটা কিন্তু রিজেন্ট পার্ক থানা তদন্তকারী আধিকারিক তারা নিয়ে নিয়েছে এবং তারা যেটা মনে করছে যে এই মুহূর্তে সেই যে ভিডিও কলিং যেটা করেছেন বা তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার জন্য যে মোবাইলটি, সেই মোবাইলটি দিয়ে কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ তারা পাবে এবং ইতিমধ্যে কিন্তু রিজেন্ট পার্ক থানা তদন্তকারী তদন্ত শুরু করেছে। তার মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে থানায়। ধন্যবাদ সুশোভন।